বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার নেওয়া হতে পারে লন্ডনে। তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। এভারকেয়ারের শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ নিলেন ডাক্তার জুবায়দা। আশাবাদী নেতা কর্মীরা। ডাক্তার জুবায়দা রহমান সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। তার সান্নিধ্য পেলে, স্পর্শ পেলে আরও অনেকটা তিনি ভালো হবেন। ওনার অসুস্থতা মানে সারা বাংলাদেশ অসুস্থ। বেগম জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে 8 দল। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি। কোনো কারণে পেছাবে না নির্বাচন। ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ ইসি সচিবের। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পায়নি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা। পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফ এর কাছে হস্তান্তর করল বিজিবি। সোনা মসজিদ সীমান্তে পতাকা বৈঠকে প্রক্রিয়া সম্পন্ন। এবং রাজধানীতে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। সরবরাহ সংকটে কেজিতে বেড়েছে 10-15 টাকা। বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। পাইকারিতে কাঁচামরিচের কেজি নেমেছে 25 টাকায়। বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। বিকেলে ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এদিকে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে কাল বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স। রোববার সকালে লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা ঠিক থাকলেই লন্ডনে পাঠানো হবে তাকে। এদিকে দেশে পৌঁছেই এভারকেয়ারে গিয়ে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন ডাক্তার জুবায়দা রহমান। সহকর্মীদের সঙ্গে নিয়ে দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাওয়ার কথা ছিল শুক্রবার ভোরে, কিন্তু তার যাত্রা এবার পিছিয়ে গেল। কারিগরি ত্রুটি থাকার কারণে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে না পারায় এই বিলম্ব। সব ঠিক থাকলে রোববার সকালে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, গত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটে, যে কারণে লন্ডন যাত্রায় তার স্বাস্থ্য উপযুক্ত হলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে মেডিকেল বোর্ডের অনুমতি ও সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে। এদিকে বেগম জিয়াকে বিদেশে নিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় পৌঁছান তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে এসে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। বিএনপি নেত্রীর চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করতে সিদ্ধান্ত নিচ্ছেন ডাক্তার জুবায়দা সহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের অবনতি হলে 27 নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান। সেখানে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
বিকেলে এভারকেয়ার থেকে ধানমন্ডির পৈতৃক বাসায় যান ডাক্তার জুবায়দা। সেখান থেকে আবারও শাশুড়িকে দেখতে এভারকেয়ারে আসেন তারেক পত্নী। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ ও যুক্তরাজ্যে নিতে লন্ডন থেকে ঢাকায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকাল 11:15টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী ডাক্তার জুবাইদা। এ সময় তাকে স্বাগত জানান বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি সহ বিএনপি নেতারা। ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল 11:15টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হন জুবাইদা রহমান। সঙ্গে ছিলেন বেগম জিয়ার পরিবারের সদস্যরা। জুবাইদা রহমানকে বহনকারী গাড়ির আগে পড়েছিল চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর গাড়ি। চোখে পড়ে পুলিশের নিরাপত্তাও। বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার হয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করে গাড়িবহর। বেলা 11:53 দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদা রহমান। পরে হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে দেখতে যান চিকিৎসাধীন শাশুড়ি বেগম জিয়াকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা। ডাক্তার জুবাইদা রহমানের তত্ত্বাবধানেই দেশি বিদেশি মেডিকেল টিম তারা সার্বক্ষণিকভাবে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। উনি যখন সশরীরে মেডিকেল টিমের পাশে আছেন, আমরা আশাবাদী হয়ে উঠেছি। ডাক্তার জুবাইদা রহমান যখন উনি হাসপাতালে ঢুকেছে, আমাদের মনে অনেক সাহস হয়েছে। 2.5 ঘন্টার বেশি সময় অবস্থানের পর বেলা 2:30টার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট মানিক মিয়া এভিনিউ হয়ে বেলা 3টার দিকে পৌঁছান ধানমন্ডির 5 নম্বর রোডের মাহবুব ভবনে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাবাব ওয়াসি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজ 13তম দিনের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভেতরে যে বিশেষ মেডিকেল টিম তারা লাগাতার বৈঠক করছেন। আমরা যেটা জানতে পেরেছি যে দফায় দফায় কিন্তু যে বিশেষ মেডিকেল টিম, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল টিম তারা লাগাতার বৈঠক করছেন এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তার যে স্বাস্থ্যের যে বিষয়গুলো সেগুলো আসলে তারা আলোচনা করছেন, পর্যালোচনা করছেন। আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হয়নি, তবে আমরা যেটা জানতে পেরেছি যে ডক্টর AQM মহসিন তার নেতৃত্বে তার পাকস্থলীতে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটা এন্ডোস্কোপির মাধ্যমে সেটা বন্ধ করা হয়েছে। সেটা কিন্তু এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আব্দুল্লাহ চিকিৎসক আল মামুন, তিনি আসলে এই বিষয়টিকে নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান তার শাশুড়িকে আজ সকালে বাংলাদেশে এসেই কিন্তু তার শাশুড়িকে এক দফা দেখে গেছেন এবং আজ রাত 8:20 তিনি আবারও দ্বিতীয় দফায় এখানে আসেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি ভেতরে অবস্থান করছেন। বেগম খালেদা জিয়ার তার চিকিৎসার অবস্থান সেই ডাক্তারদের সঙ্গে আলাপ করছেন, খোঁজ খবর রাখছেন এবং সেখানে দেখভাল করছেন। আমরা জানেন যে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে আগামীকালকে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ারবাস আসবে এবং রবিবারে মেডিকেল টিমের আলোচনার পরে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা হয়েছে। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও দোয়া করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদে দোয়া শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার সুচিকিৎসার অভাবে কারাগারে গুরুতর অসুস্থ হন।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া সুচিকিৎসার অভাবেই কারাগারে গুরুতর অসুস্থ হন, অথচ দেশের গণতন্ত্র উদ্ধারে তিনি জীবন উৎসর্গ করেছেন। 2 বছর তিনি একটি নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও জুমার নামাজ আদায়ের পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। কুড়িগ্রামে বেগম জিয়ার রোগ মুক্তির বিশেষ দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করছে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় সিলেট, মাদারীপুর, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে, সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়া। বিএনপি প্রধানের বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি আছে উল্লেখ করে আমির খসরু বলেন, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই লন্ডনে নেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। উনি যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসুক। আবারও কোনো ফ্যাসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, কোনো বিশেষ দল নয়, জনগণের বিজয়ে কাজ করবে এই 8 দল। গণভোট সহ 5 দফা দাবিতে খুলনা, বরিশাল, রংপুরের পর এবার চট্টগ্রামে 8 দলের বিভাগীয় সমাবেশ। শুক্রবার বিকেল ঠিক 3টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির সহ 8 দলের নেতারা। আবারও কোনো ফেসিবাদ তৈরি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। কোনো ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফেসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফেসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। মামুনুল হক বলেন, 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় হবে গণঅভ্যুত্থানের শক্তির বাংলাদেশে। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, ফেসিবাদের কবর হয়েছে, কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারবে না নতুন বাংলাদেশে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এনসিপি চায় সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং একটা তারিখ ঠিক হয়েছে, তো সেই অনুযায়ী তো তফসিল আমরা জানি 60 দিন অথবা 45 দিন সেই অনুযায়ী দিতে হয়। সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। তফসিল হয়তো 2 দিন আগে আর পরে দিবে। নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের যাত্রাটা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যাতে থেমে না যায়, নির্বাচন তাদের নেত্রী অসুস্থ সেটার জন্য আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সেই বিষয়টা বিবেচনা করতে বলেছি। কোনো কারণেই পেছাবে না নির্বাচন। 15 ফেব্রুয়ারির মধ্যেই
নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কোনো ধরনের ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রেস সচিব আরও বলেছেন, তারা নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল। আলোচনা হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এখনও দিনক্ষণ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। কে দিল এটাও জানি না, তফসিলের ডেট কে দিল তাও জানি না, ভোটের তারিখও আমি জানি না। মনের মাধুরী মিশাই দিয়েছে, অন্তত আমি এইটুকুই বলতে পারি। অনেক ধরনের আলোচনা আছে, অনেক ধরনের স্পেকুলেশন আছে, অনেক ধরনের আছে, কিন্তু এখনো পর্যন্ত কমিশন লেভেলে কোনো কিছু ফার্ম করা হয়নি, এটুকু বলতে পারি। দিনক্ষণ তারিখ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। এখন কেউ যদি চালাতে থাকে তাহলে মানুষকে বিভ্রান্ত করার জন্য, এগুলো ঠিক না। 5 আগস্টে লুঠ অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিসের একটি অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এখানে সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্রগুলো, ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। আইনটা করা হয়েছে জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমান্ড করতে পারবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি। সরকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরের সাংবাদিকদের তিনি বলেন, এখনই আশা ছাড়তে চায় না বাংলাদেশ। কূটনৈতিক তৎপরতায় সাফল্যের প্রত্যাশা উপদেষ্টার। 24-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লিকে একাধিকবার চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যার কোনো জবাব এখন পর্যন্ত দেয়নি ভারত। গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরে তাকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার উত্তর না দিলেও গত 26 নভেম্বর শেখ হাসিনাকে হস্তান্তরে ঢাকার অনুরোধের বিষয়টি গণমাধ্যমে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত। বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, দেশটির প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতের পক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। তৌহিদ হোসেন জানান, ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে ক্ষমতা ছাড়বে অন্তর্বর্তী সরকার। সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে আবারও জানান উপদেষ্টা। তারেক সাহেব কখন আসবেন এ সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। শাতিলা শারমিন, সময় সংবাদ। বিএসএফের পুশিনের শিকার আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। এর আগে গত 25 জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 6 ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশিন করে। পুশিনের পর ভারতীয় নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রবেশ করলে আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের গ্রেফতার করে। এরপর 22 আগস্ট আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়। আটকদের মধ্যে
অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার 2 নাবালক শিশু ছিলেন। 2 ডিসেম্বর আদালত তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে তাদের ফেরত পাঠালো বিজিবি। রাজধানী বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। তবে কমেছে কাঁচা মরিচের দাম। গেল মাসের মতোই ডিসেম্বরের শুরুতেও আবার রাজধানীতে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ঠেকেছে 140 থেকে 150 টাকায়। মুকামে বাড়তি, মুকামে মাল শর্ট, এখন বাড়তে হবে একটু। জাগার প্রয়োজন পেঁয়াজ তো খাইতে হবে। এফোর্ডেবিলিটির বাইরে 150 টাকা 140 টাকা করে পেঁয়াজ। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলেও কারওয়ান বাজারে কাঁচামরিচের দাম কমেছে। পাইকারিতে তা এখন 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বেচে 70-80 টাকা, এই সপ্তাহে তোমার দাম একদম আমদানি বেশি হয়ে গেছে, কৃষকের ফলন বাড়ছে। এদিকে গাড়োয়ান বাজারে বাড়তি দামেই সয়াবিন তেল বিক্রির কথা জানান ক্রেতা বিক্রেতা। তেলের বাজারে নতুন করে আবার 8 টাকা লিটার বাড়ছে, সর্ব ভালো আছে। আগে আমরা 1 লিটার বিক্রি করতাম 189, এখন বিক্রি করে 195-96। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বহুতল ভবনের পাইলিংয়ের সময় ফরিদপুরে ধসে পড়ল পাশের দোতলা ভবনের একাংশ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক মানুষ। বিল্ডিং কোড না মানার কারণে এই দুর্ঘটনা বলে দাবি ক্ষতিগ্রস্ত ভবন মালিকের। পৌর কর্তৃপক্ষের গাফিলতিরও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। চলছে নতুন বহুতল ভবনের পাইলিংয়ের কাজ। হঠাৎ ধসে পড়ে পাশের দোতলা ভবনের নিচতলার দেয়াল। ফরিদপুরের নীলটলি স্বর্ণকারপট্টি এলাকার ভবনটির একাংশ ধসে পড়ার পাশাপাশি ফাটল ধরে দোতলায়ও। ক্ষতিগ্রস্ত হয় ভবনে থাকা একটি শোরুমের মালামাল। শোরুমটির কর্মীরা বলছিলেন সকালে ফ্লোরের টাইলসে ফাটল দেখা দেয়। এই সময় ক্যাশ কাউন্টার টেবিল সরিয়ে ফেলেন তারা। এরই মধ্যে ধসে পড়ে ভবনের এক পাশ। এই সময় দ্রুত সরে যান নির্মাণ শ্রমিক ও শোরুমটির কর্মচারীরা। তাদের অভিযোগ, নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় পার্শ্ববর্তী ভবন সংলগ্ন কোনো নিরাপত্তা ব্যবস্থা না রাখায় হয় দুর্ঘটনা। নিয়মের বাইরে যে আমার বিল্ডিং এর নিচে খুঁড়ে আমার বিল্ডিংটা ফেলে দিচ্ছে। সঠিকভাবে নিয়ম কানুন মাইনে চললে পরে এই ক্ষতিটা হইতো না। বিল্ডিংটা ফাটল দেখা যাচ্ছে হালকা, সো আপনারা যতদূর সম্ভব ইলেকট্রিক জিনিসপত্র একটু সাইড করে নেন। বিল্ডিংটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে এটা ধসে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানমালের কোনো ক্ষয়ক্ষতির এখনো আমরা সংবাদ পাইনি বা হয় নাই এই পর্যন্ত। আমরা তৎপর আছি ইনশাআল্লাহ। তবে এই বিষয়ে নির্মাণাধীন ভবন মালিক কিংবা পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সময় সংবাদ, ফরিদপুর। ভারতের জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মোদী। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।